একটা প্রচলিত কথা আছে, ওয়াজ সবাই শুনে কিন্তু ওয়াজ মানে না কেউ। এক কান দিয়ে শুনে বাড়িতে যাওয়ার সময় পরের কান দিয়ে বের করে দেয়। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৩৬ জুলাইয়ে যারা রক্ত দিয়ে আমাদের দেশে একটা বড় পরিবর্তন এনেছিল, যাদের সন্তানের ত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশে দাঁড়িয়ে আমরা দীর্ঘ আলোচনা করতে পারছি। আমি মনে করি আজকের এই আলোচনায় শহীদদের যে স্বজনরা এখানে এসে কথা বলেছে তারাই সবচেয়ে বরণীয় মানুষ এখানে ছিল আজকের আলোচনায়, এবং তারাই প্রধান অতিথি ছিল। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ প্রশাসন সার্ভিস অ্যাসোসিয়েশনকে, তাদেরকে এখানে সমবেত করার জন্য এবং তাদের কথা শোনার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের আলোচনায় যে প্রত্যাশার বিষয়টা আছে, সেই প্রত্যাশাটা ওদের কণ্ঠ থেকে উচ্চারিত, সেটা যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি তাহলে আজকের সেমিনারের সার্থকতা সেখানে দাঁড়াবে। আর যদি ওই ওয়াজ শোনার মতো আমরা যেটা করি, একটা প্রচলিত কথা আছে, ওয়াজ সবাই শুনে কিন্তু ওয়াজ মানে না কেউ। এক কান দিয়ে শুনে বাড়িতে যাওয়ার সময় পরের কান দিয়ে বের করে দেয়। হুজুররা ছোটোবেলা থেকে সবাইকে ওয়াজে অভ্যস্ত করে, বুড়ো কাল পর্যন্ত সবাই শুনে কিন্তু কেউ ওর মধ্যে থাকে না। তো সেই রকমটা যদি না হয়ে থাকে, কিছুটা যদি আমরা তাদের প্রত্যাশার বিষয়ে বুঝে থাকতে পারি, তাহলে আজকের আয়োজন বাসা যেটা করেছে সেটা সার্থক। এমন একটি ঘটনা আপনারা কেউ কি আমাকে বলতে পারবেন যে পৃথিবীতে আরেকটি ঘটেছে, যে এই অল্প কদিনে এতগুলো তরুণ জীবন দিয়েছে কোনো একটি সরকারের বিরুদ্ধে করতে? আমি একটা বই লিখেছিলাম 2018 সালে, কিশোর বিদ্রোহ 2018 বলে। সেখানে সেদিন স্কুলের ছেলেমেয়ে ছিল, ছেলেমেয়েরা, কিশোররা, এবং সেই আন্দোলনটায় তাদের যে কনস্ট্রাকটিভ ভূমিকা ছিল, আমি বলছিলাম যে বুড়োদের চোখে আঙ্গুল দিয়ে তারা দেখিয়ে দিচ্ছে সমাজটা পচে কোথায় চলে গেছে, শাসন ব্যবস্থার কি অবনতি হয়েছে, এবং তারা প্র্যাকটিক্যালি রাস্তায় ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে অন্য কিছু করে দেখিয়ে দিচ্ছে যে তোমরা ব্যর্থ হয়েছ, আমরা যেভাবে দেখাচ্ছি এটা শিখো, তারপরে দেশটাকে চালাও। কিন্তু সেই অনুশীলন বুড়োরা আমরা কেউ গ্রহণ করিনি, পলিটিশিয়ানরা করেনি, ব্যুরোক্র্যাটরা করেনি, কেউই করেনি, বরং তাদেরকে প্রতারণা করে সেই আন্দোলনটাকে মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছিল, এবং তারপরে তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়ে অনেক দিন কোর্টের দরজায় ঘোরানো হয়েছিল। আমি লিখেছিলাম তখন যে 2018 এটা বৃথা যায়নি। এই 18 এই কিশোররা তরুণ হবে এবং তারা এমন একটা অবস্থা তৈরি করবে যখন আরেক ফাগুন এসে যাবে, এবং সেই ফাগুনকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমি বিশ্বাস করি আজকেও যে 2018 সেই কিশোররা 2024 তরুণ হয়ে অসম্ভবকে সম্ভব করেছিল। এটা তার সাক্ষী বহন করে দুপাশের যে চিত্রগুলো। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের যারা এখানে উপস্থিত আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ আমার অন্য সহকর্মীরা, রাজশাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞ প্রফেসরবৃন্দ, তাদেরকে খুব সুন্দর আলোচনার জন্য, বিস্তৃত আলোচনার জন্য ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই এটার মূল উপস্থাপক সানোয়ারকে, যিনি খুব ভালো একটা প্রেজেন্টেশন করে এখানে উপস্থাপন করেছেন এবং সব বিষয়গুলি নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে খুব সুন্দরভাবে নিয়ে এসেছেন। তো আমি খুব সংক্ষেপে তার 2-1টা পয়েন্ট আমি এখানে উল্লেখ করতে চাই। তার প্রেজেন্টেশনে একটা শব্দ আছে, ফ্রেজাইল। তার মানে রাষ্ট্রটাকে ফ্রেজাইল করা হয়েছিল, প্রতিষ্ঠানগুলোকে ফ্রেজাইল করা হয়েছিল, এবং এর মধ্যে প্রশাসন একটা সেরকম ফ্রেজাইল ইনস্টিটিউশন হয়ে গেছিল। এবং তার মধ্যে অনেক আরও আলোচনা করা যেত সময় থাকলে, এবং সেটা দীর্ঘ আলোচনার বিষয় হতো। আরেকটা শব্দ আমি এখানে ব্যবহার করতে চাই, একটা খুব মেধাবী হিসাবে আমি সানোয়ারকে দেখছি যে সে আমাদের সমসাময়িক ইয়েগুলোকে চিন্তাকে তুলে আনতে পারছে, যে মিসডাইরেক্টেড সিভিল সার্ভিস। তার প্রেজেন্টেশনের 3য় পৃষ্ঠায় এটা আছে, সিভিল সার্ভিস অ্যাট দি ক্রস রোড, এবং সে এই শব্দটা ব্যবহার করেছে মিসডাইরেক্টেড। এটার সাথে বোধহয় দ্বিমত পোষণ করার কোনো কিছু নেই। সিভিল সার্ভিস একটা ক্রস রোডে আজকে এসে গেছে।
এখন সে একটা চিত্র দেখিয়েছে তার ইয়েতে, আপনারা দেখেছেন যে একটা রাস্তাটার এমন মাথায় এসে গেছে, এখন ডান অথবা বাইরে যেতে হবে। দ্যাটস দি ইম্পর্টেন্ট সিগনাল ফর সিভিল সার্ভিস টুডে। আপনি এখন ডানে যাবেন না বাইরে যাবেন? সানোয়ার সে প্রশ্নটা রেখে গেছে। আপনারা চিন্তা করে দেখেন এখন কোন পথে যাবেন। পথ তো দুটো। এক পথ হলো আমরা এতকাল যেই পথে চলেছি, আরেকটা পথ হলো আমাদের জন্য একটা নতুন পথ তৈরি করা। পুরনো পথে যাব না, ফিরবো না, আমরা আমাদের পথ নতুনভাবে তৈরি করে নেব। সেই ইঙ্গিতটা আমি সানোয়ারের এই প্রেজেন্টেশনে পাচ্ছি। হুইচ ওয়ে ফরওয়ার্ড, এটা প্রশাসন সার্ভিস অ্যাসোসিয়েশন যদি এই প্রশ্নটাকে সামনে নিয়ে এসে আত্ম উপলব্ধি অথবা আত্মবিশ্লেষণের জায়গা থেকে একটা পথ তৈরির কাজ করে, এটা করার সুযোগ আছে প্রশাসন সার্ভিসের, এটা করার সুযোগ আছে। এখানে জনপ্রশাসনের সচিব, সিনিয়র সচিব আছেন, তারা যদি এটা করে এবং আগামী দিনের যারা রাজনীতি করছেন, একজন রাজনীতিবিদ কাম সাবেক আমলা আছেন এখানে, ইনিরা যদি করেন তাহলে এই পথটা নির্মিত হতে পারে। আদারওয়াইজ আমরা পুরনো আবর্তে ফিরে যাওয়ার ঝুঁকির মধ্যে আছি। এটা আপাতত যত আলামত আছে তার থেকে বিএম সত্তার সাহেব যেরকম বলেছেন সেই রকম আলামত থেকে আমরা সেটা বুঝতে পারছি। আমি মনে করি এটা একটা মহা সুযোগ আমাদের জন্য। মহা সুযোগ এ কারণে, এই যে এখনকার অবস্থাটা চলছে, সময়টা, বর্তমান সময়টা ডক্টর ইউনূসের এক সরকারের অধীনে। সত্তার সাহেব অনেকগুলো সমালোচনা করেছেন এই সরকারের, সেগুলি ঠিক আছে, ঠিক বেঠিক আছে, এগুলো বিচার বিশ্লেষণের বিষয় আছে। আমি ঠিক বেঠিক কোনোটাই বলবো না, কিন্তু যে সুযোগটা আছে এক্ষেত্রে বোধহয় দ্বিমত করার নাই যে এই সময়ে প্রশাসন এবং অন্যান্য ইনস্টিটিউশনগুলোর উপর, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি সাহেব আছেন, প্রতিষ্ঠানগুলোর উপর সরকারের দলীয়করণের কোনো চাপ নেই, সরকারপন্থী হওয়ার জন্য কোনো চাপ নেই, সরকারকে নিয়মের বাইরে গিয়ে সেবা করার জন্য, সরকারের পক্ষে স্লোগান দেওয়ার জন্য, সরকারের মূর্তি বানানোর জন্য কোনো ন্যূনতম চাপ নেই। এটা একটা মহাসুযোগ। সরকার অন্তত পক্ষে প্রতিষ্ঠানগুলোকে তার নিজের মতো কাজ করার সুযোগ দিতে রাজি আছে বা দিচ্ছে। এই জিনিসটাকে যদি, এই সুযোগটাকে যদি আমি কাজে লাগাতে পারি, আমি এটাকে মহাসুযোগ বলছি। এবং এই সুযোগকে কাজে লাগিয়ে যদি আমার ওই সানোয়ার যেটা বলেছে সেই পথটা আমার তৈরি করতে পারি, আমার নতুন পথ, এবং আমার নিজেকে রিইনভেন্ট করার, আমার পুনর্জাগরণের, আমার আত্মপরিচয় তৈরি করার, আমার নতুনভাবে ইমেজ তৈরি করার, পুরনো ইমেজের খোলসটাকে ভেঙে দিয়ে টুকরো টুকরো করে আমি যদি সেটি করতে পারি, তখন এই যে যারা প্রত্যাশা ব্যক্ত করে গেল ছেলে মেয়েগুলো, তারা বলবে যে আমাদের রক্তের যে প্রতিদান তারা দিচ্ছে এবং আমাদের রক্তের বিনিময়ে যে পরিবর্তন এনেছিলাম, এই পরিবর্তনের ছায়া আমরা প্রশাসনে দেখতে পাচ্ছি। এই আত্মবিশ্লেষণটা কি আমরা করছি? সেই ইমেজটা তৈরির কাজটা কি আমরা করছি? সেটা কি বাসা করছে? সেটা কি আমাদের মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা এখানে আছেন, তারা কি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সেই চেষ্টাটা করছেন? সেটা কি জনপ্রশাসনের কর্মকর্তারা করছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা, যে আমরা এইরকম একটা নতুন ইমেজ তৈরি করবো আমাদের লোকদের জন্য?
এটা যদি করা যেত, আমরা যদি গত 1 বছরে করতে পারতাম, তাহলে একটা বিরাট কাজ হতো এবং একটা বিরাট শক্তির কাজ হতো প্রশাসন সার্ভিসের জন্য, যেটা প্রশাসন সার্ভিসকে আগামী বহু বছর, শত বছর তার নিজের শক্তিতে টিকে থাকার মতো এবং একটা ভালো অবস্থানে থাকার মতো, যত কিছু হোক দেশে ভালো অবস্থানে থাকার মতো জায়গায় নিয়ে যেতে পারত। আমি এখনো মনে করি যে সময় আমরা নষ্ট করেছি। এর আগে প্রশাসন সার্ভিস একটা এখানে করেছিল, সেমিনার করেছিল, তখন বোধহয় এই নেতৃত্ব ছিল না, অন্য কোনো নেতৃত্ব ছিল, সেই সেমিনারেও আমাকে দাওয়াত করেছিল। আমি সেখানে কিন্তু এই আবেদনটা রেখে গেছিলাম যে ইমেজের একটা পুনর্জাগরণের সেই নেতৃত্ব পরিবর্তন হয়েছে, তারা নতুন নেতৃত্বে এসেছেন এবং তারা একইভাবে একটা সেমিনার করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি এই সার্ভিসে অনেক দিন এই সার্ভিস অ্যাসোসিয়েশনে কাজ করেছি, সেই থেকে জানি এই সার্ভিস অ্যাসোসিয়েশন এই সার্ভিসের মানোন্নয়নের জন্য, ইমেজ বিল্ড করার জন্য গত 20-25 বছরে কোনো কাজ করেনি। তারা এখানে দলীয়করণের কাজ করেছে, তারা এখানে জিন্দাবাদ দেওয়ার কাজ করেছে, তারা স্লোগান দেওয়ার কাজ করেছে এবং তারা এই সার্ভিসের সদস্যদের ভবিষ্যৎ নষ্ট করার কাজ করেছে। এই অ্যাসোসিয়েশনকে আমি দেখছি তারা ভালো কিছু করতে চাচ্ছে, তাদের সেই সদিচ্ছা আছে, কিন্তু এই সদিচ্ছাটা আরও শক্তিশালী হতে হবে। আমি জানি যে ঢাকায় এই যে সেমিনারটা করছি আমরা আত্মবিশ্লেষণের জন্য, আমরা যদি এরকম লং একটা করি, আমরা বিভাগগুলিতে যদি করি, বিভাগীয় কমিশনারদের নেতৃত্বে আমাদের আঞ্চলিক কমিটি আছে, এবং সেখানে যদি আমাদের দোষ ত্রুটি দুর্বলতা এগুলির মধ্য থেকে কীভাবে বেরিয়ে এসে আমরা একটা নতুন ইমেজ তৈরি করতে পারবো, প্রো পিপল, লোকে বলবে যে না এরা ডিফারেন্ট দেন আদার্স। 2024 সালের পর্যন্ত যেই প্রশাসন সার্ভিস ছিল এরা সেই প্রশাসন সার্ভিস নয়, এরা 2024 আগস্টের পরের অর্থাৎ অভ্যুত্থান পরবর্তীকালের পরিবর্তিত নিজেদের নতুন নিয়ে আসা সেই প্রশাসন সার্ভিস। সেই কাজটি যদি আমরা করতে পারি, এই 6 মাস আমাদের সামনে আছে, এই 6 মাসও যদি আমরা করতে পারি আমরা অনেক দূর যেতে পারবো এবং আমাদের এর দ্বারা যে শক্তি সঞ্চয় হবে। এখানে যে আন্তঃক্যাডার প্রতিযোগিতার কথা বলা হয়েছিল, একজন বলেছিলেন, আমি মনে করি আন্তঃক্যাডার প্রতিযোগিতা শুরু থেকে ছিল, শেষ পর্যন্ত থাকবে, কিন্তু আমার শক্তি যদি আমার মেধা, যোগ্যতা, প্রফেশনালিজম এবং মানুষের কাছে গ্রহণযোগ্য একটা ভাবমূর্তি আমার যদি থাকে, সে সব কিছু বেসে যাবে, সেগুলি কোথাও আমাকে ক্ষতি করতে পারবে। তো সেই আবেদনটা থাকবে বাসার কাছে, সেই আবেদন থাকবে আপনাদের সদস্যদের সকলের কাছে। সেই ইমেজ বিল্ডিংয়ের কাজটা আসুন আমরা করি। যে সময়টুকু আছে পলিটিক্যাল রাজনৈতিক একটা সরকার আসার আগ পর্যন্ত এই সুযোগটা আমরা যেভাবে পাবো, একটা রাজনৈতিক সরকার আসলে হয়তো সেই সুযোগ সেভাবে আমরা পাবো না। আসার কথা আমার বন্ধু এবিএম সত্তার সাহেব বলেছেন যে একটি রাজনৈতিক দলের যেরকম আকাঙ্ক্ষা আমাদের আমাদের ভবিষ্যৎ এ সম্বন্ধে, সেটা যদি থাকে পলিটিক্যাল পার্টিগুলোর নির্বাচন পরবর্তীকালের, তাহলে ভালো কথা। কিন্তু আমরা দেখি রাজনৈতিক প্রভুরা প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে চায় না। সাধারণভাবে দেখা যায় আমরা কিছু উৎসাহী কর্মকর্তা খুব তাড়াতাড়ি একটা পলিটিক্যাল সরকার হওয়ার মাত্রই আমরা সেই দলের স্লোগানের ভিতর ঢুকে যেতে চাই এবং তাদের খুব কাছে ঢুকে যেতে চাই আমার নিজের সুবিধার জন্য, আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার জন্য। তারপর রাজনীতিবিদদের মধ্যে একটা অংশ তাদেরকে বগলে নিয়ে এক ধরনের রাজনীতিকরণের মধ্যে ফেলে দেন। এই ইতিহাসটা আমি আমার 3টা বইয়ে লিখেছি। ভবিষ্যতে হয়তো আমি জানি না লিখতে হবে কিনা, ভবিষ্যতের যে সরকার আসবে যদি সেই ভিত্তিতেই যায় তাহলে হয়তো আমাকে আরেকটা বই লিখতে হবে। কিন্তু
আমরা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, এই বৃত্তে আর যাবেন না। এই বৃত্ত হলো সেই পুরানো পথ, সানোয়ার যেটা দেখিয়েছে, সেখানে গেলে ধ্বংসের পথে যাব। প্রশাসন সার্ভিসের ভবিষ্যৎ নষ্ট হবে। আর এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে আরেকটা সুযোগ হলো সামনে আমাদের নির্বাচন। সেই আসন্ন নির্বাচনে যদি আমরা এখন থেকে আমরা বস্তুনিষ্ঠভাবে, আমরা নিরপেক্ষভাবে যোগ্যতার সাথে যদি দায়িত্ব পালন করতে পারি, এটা যুগে যুগে করে আসছি আমরা। এই যে সাত্তার সাহেব কতগুলো নির্বাচনের কথা বললেন, আমরা প্রমাণ রেখে এসেছি, কিন্তু গত 15 বছরে তার উল্টাটা প্রমাণ করেছি। আমরা রাতের বেলা ভোট দিয়ে ব্যবস্থা করে দিয়েছি। এবং অবাক বিষয়, আপনাদের আমি সতর্ক করছি, এটা নিজেদের প্রস্তুতির জন্য, এখনও আপনাদের মধ্যে, আমাদের মধ্যে এরকম সদস্য আছে যারা মনে করেন এই 3 নির্বাচনে যারা সংশ্লিষ্ট ছিলেন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, তারা মনে করেন কোনো ভুল হয়নি ওই নির্বাচনে। সচিব আমাকে সংশোধন করবেন আমি যদি ভুল বলে থাকি। অনেকটা কনফিডেন্সের সাথে বলেন কোনো ভুল হয়নি, নির্বাচনটা ঠিকঠাক মতোই হয়েছিল। এরকম সদস্যদের সংখ্যা আমাদের সার্ভিসে এখনো কম নয়। তো যদি এরকম বিশ্বাসী হই আমি, তাহলে আরেকটা এরকম নির্বাচনের ইয়েটাকেও যদি আমি এর মধ্যে ঢুকে যাই, তাহলে সেই সুযোগটা আমরা নষ্ট করব ইমেজ বিল্ডিংয়ের এবং ইয়ের কাজে। আমি এই মহা সুযোগটা যাতে আমাদের সার্ভিসের যারা যে স্তরে আছেন মাঠ পর্যায় পর্যন্ত সকালে যাতে ব্যবহার করি, এটা আপনাদের কাছে আমার একান্ত আবেদন থাকবে। আমি আর 2-1টা কথা বিক্ষিপ্তভাবে এসেছে, সেগুলির কথা বলবো। কথা তো বললাম যে আমরা যেন ভবিষ্যতে রাজনৈতিক প্রভুর পুতুল না হই এবং স্থাবক না হই। আমরা যেন পদোন্নতি পাওয়ার পর ফুলের মালা নিয়ে কোনো একটি বিশেষ জায়গায় যাওয়ার জন্য দল বেঁধে যাই, এই রকম সংস্কৃতি থেকে বেরিয়ে আসি। অফিসার্স ক্লাবে যেটাতে সাত্তার সাহেব নিয়ে, সেখানে আমরা রাজনৈতিক দলীয় কর্মীদের মতো বক্তৃতা না করি ভবিষ্যতে, সেরকম জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। দলীয়করণের এই প্রেক্ষাপটটা একটু বলে যাই, এই কারণে যে এখানে যারা আছেন অনেকে সেই ইতিহাসটা জানেন না, কিভাবে প্রশাসন দলীয়করণ হয়েছে। 71-এ আমি যুদ্ধ করেছি নিজে অস্ত্র হাতে। 72 আমি দেখেছি, এখানে যারা আছেন 72 সাল অনেকে দেখেননি। 72-এ প্রশাসন কি ছিল সেটাও আপনারা দেখেননি। যে এখানে যারা আছেন, সামনে যারা 2-1 জন আছেন তারা হয়তো দেখেছেন। 72-এ শুরু আমাদের প্রশাসনকে শেষ করে দেওয়ার জন্য। সেটা হুসেন তৌফিক ইমাম নামে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, জেলা প্রশাসক থেকে তিনি ক্যাবিনেট সেক্রেটারি হয়েছেন, এবং তার হাত ধরে 72 সালে সর্বনাশটা শুরু হয়েছিল। একটা স্বাধীন দেশে ভালো কিছু শুরু হতে পারত, যেটা সারা জীবন দেশটাকে এক জায়গায় নিয়ে যেতে পারত। তার উল্টোটা হয়েছিল 72 সালে। তিনি নিজে যেমন জেলা প্রশাসক থেকে এসে মন্ত্রী পরিষদ সচিব হয়েছিলেন, ঠিক তেমনি সব নিয়ম কানুন বহাল রেখে, অর্থাৎ আইন বিধি কোনো কিছু না বদলিয়ে জুনিয়র অফিসারদের বিভিন্ন ডিসিপ্লিনে, শুধু প্রশাসনে নয়, ইঞ্জিনিয়ারিং সার্ভিসে, শিক্ষায়
সকল পুলিশে সকল জায়গায় জুনিয়র অফিসারদের এনে শীর্ষ পদে বসিয়ে দেওয়া হয়েছিল। খালেক সাহেব বলে একজনকে, যিনি এক রাজশাহী ট্রেনিং ছিলেন, সেখান থেকে এনে আইজিপি করা হয়েছে। একজন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে এনে ইঞ্জিনিয়ারদের মাথার উপর বসিয়ে দেওয়া হয়েছিল। শিক্ষা অধিদপ্তরের প্রদান করা হয়েছিল একজন জুনিয়রকে, সিনিয়রদেরকে বাদ দিয়ে। মজার বিষয় হলো, একটা নজির বলি, পাবনায় একজন ডিসি ছিল, তার অধীনে একজন এডিসি ছিল। এডিসিকে এনে ডেপুটি সেক্রেটারি করা হলো সচিবালয়ে, আর ডিসিকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি করা হলো। দ্যাট ওয়াজ দি ৭২ নিয়ে যারা গল্প করেন তাদের চোখ খুলে দেওয়ার জন্য বলছি। আপনারা এই ইতিহাসগুলো পড়েন, হাসনাত আব্দুল হাইয়ের বই পড়েন, আমাদের পূর্বপুরুষ, এটিএম শামসুলতার বই পড়েন, আমাদের পূর্বপুরুষ যারা ওই সময় ডেপুটি সেক্রেটারি ছিল, তাদের বর্ণনার মধ্যে এই ইয়েগুলো, ইতিহাসগুলো আছে, আমার বইগুলোতেও আছে। তারপরের একটা মাইলস্টোন ঘটনায় আসি, এটাও অনেকে হয়তো দেখেননি, যারা তরুণ আছেন এখানে। ৯৬ সাল দেখেছেন আপনারা প্রশাসনে? অনেকেই ৯৬-এ জয়েন করে নাই প্রশাসনে। ৯৬-এ আমাদের কিছু লোক, আরেক বিখ্যাত ব্যক্তি মহিউদ্দিন খান আলমগীর, গতকাল যে একজন বিখ্যাত ভাইস চ্যান্সেলর অ্যারেস্ট হলেন, তার মামা কলিমুল্লাহ খান, মহিউদ্দিন খান আলমগীর এবং আরও কয়েকজন, তারা মহিউদ্দিন খান আলমগীরের চেলা হিসাবে ছিল প্রশাসন সার্ভিসেরই। তারা হঠাৎ করে ৯৬ সালে একটা স্লোগান আবিষ্কার করলো, বলল যে আমরা সরকারের চাকরি করি না, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা প্রজাতন্ত্রের অর্থাৎ সংবিধান অনুযায়ী কাজ করব নিরপেক্ষভাবে, আমরা সরকারের আদেশ মানব না। উসিলাটা ছিল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা। বিদ্রোহের এটা ছিল ব্যক্তিগত লাভালাভ, অর্থাৎ এটা করে আমি একটা পার্টিকুলার দলকে যদি ক্ষমতায় আনতে পারি তাহলে শনয় শনয় আমার ভাগ্যের উন্নতি হয়ে যাবে। ওইটা ছিল হিসাব নিকাশ। এর মধ্যে অনেক ষড়যন্ত্র, চক্রান্ত, অনেক জিনিস যোগ হয়েছে। তো এই ৯৬ সালে প্রেস ক্লাবের সামনে একটা জনতার মঞ্চ করেছিলেন ঢাকার তৎকালীন মেয়র হানিফ সাহেব। সেই মঞ্চে আমাদের অফিসাররা গিয়ে উঠে পড়েছিল এবং গিয়ে বলেছিল, বক্তৃতা করে বলেছিল, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। সেই লোকেরা যখন ৯৬ পরের তাদের কাঙ্ক্ষিত সরকার যখন নির্বাচনে আসলো, তখন থেকে আবার এই কথাটা বলতো না যে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা নিরপেক্ষভাবে কাজ করব। তখন তারা তাবেদার হয়ে গেল এবং এর পরে যতবার এই সরকারটি এসেছে ২০০৯ থেকে ২০২৪, এটা এখানে সব কম বেশি সবাই দেখেছেন কিভাবে সরকারি কর্মকর্তাদের ব্যবহার করা হয়েছে। অনেকে আগ্রহ নিয়ে গিয়ে এটা ওই দলে স্থাবক হয়েছে, আউট অফ দি ওয়ে, যেটা হওয়া উচিত ছিল না। অনেকে বাধ্য হয়ে হয়েছে, কারণ এছাড়া হয়তো তাদের উপায় ছিল না টিকে থাকার জন্য। এই অবস্থাটা এইভাবে হয়েছে। তাহলে এই যে রাজনীতিকরণের মধ্যে ঢুকে গেলাম, এটা একচ্ছত্রভাবে পলিটিশিয়ানদের দোষ দেওয়া যাবে না, কোনো পতিত সরকারের দোষ দেওয়া যাবে না। এটা আমাদের দায়িত্ব তো আছে, আমরাই শুরু করেছিলাম এবং আমরাই যদি বের না হয়ে আসি, রাজনীতিবিদরা আমাদের বের করে দেবে না। সেটা যত শক্তিশালী ভালো প্রধানমন্ত্রী আসে, ইনি আমাদের ঠিক করে দিতে পারবেন না যদি না আমরা নিজেরা না ঠিক করি। আমরা ব্যাঠিক পথে আমরাই গিয়েছিলাম ৭২ সাল থেকে শুরু করে ৭৬-৭৭-এ সেটা ঠিক হয়েছিল,
কিন্তু তারপরে এসে 96 আবার আরেকটা অবস্থা তৈরি করেছি এবং 2009 থেকে এটা অবারিত হয়ে গেছিল। সেই জায়গা থেকে এখন আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, আসুন সেই আলাপ আলোচনাটা করি, সেই বিচার বিশ্লেষণটা করি এবং সেই জায়গা থেকে আমরা উপায়টা বের করে নেই। ভাষা এই ক্ষেত্রে একটা লিডিং রোল প্লে করতে পারে। আমি ভাষার কাছেও সে আবেদন জানাচ্ছি।